আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, হ্যাঁ ভালো স্যার, আছি। ঠিকঠাক আপনি ভালো কেমন আছে। আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জাস্ট 4 জন জয়েন করছে। ওকে। আচ্ছা, আগের কোনো কোডে কোনো সমস্যা আছে কারো? আগের কোনো কোড নিয়ে কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে আগের কোনো কোড নিয়ে? না স্যার। ওকে। আচ্ছা, যদি কোডে কোনো সমস্যা না থাকে, আমাকে একটু কেউ আইডি ক্লাসটা একটু বোঝাবা? আইডি ক্লাস কি, কেন ইউজ করতে হয়, এটি একটু বোঝাও আমাকে। স্যার আইডি শুধু এক। হুম হুম। হ্যাঁ বলো, আইডি আইডি কেন ইউজ করতে হয় একটা কোডের মধ্যে? স্যার আমি বলবো। হ্যাঁ বলো শিমুল। স্যার আইডি শুধুমাত্র একজনের ক্ষেত্রে ইউজ করা সম্ভব। আর আপনার ক্লাস হচ্ছে বিভিন্ন রকম ক্ষেত্রে, মানে সব, মানে একাধিক ক্ষেত্রে ইউজ করা সম্ভব। মানে আমরা দুইটা জিনিসকে ক্লাস বলতে পারবো, ক্লাসকে কল করবো, ওটা দুইটা জিনিসকে একসাথে লাইক প্রজেক্ট করতে পারবো। কিন্তু আমরা আইডি কে একসাথে যদি দিই তাহলে সিস্টেম ওটাকে ক্লাস হিসেবে নেবে, আইডি আর কোনো কাজ থাকবে না। কিন্তু আইডি আসলে একটা করে দিতে হয় যাতে আমরা একটা সিগনিফিকেন্ট জিনিসকে মানে কন্ট্রোল করতে পারি। ইয়েস। আচ্ছা। আহ, আচ্ছা, ক্লাস কি আমি 5 জায়গায় ইউজ করতে পারবো সেম ক্লাস, ইয়েস স্যার। নাকি 2 জায়গায় ইউজ করতে পারবো শুধু? 5 জায়গায় করতে পারবে। ওকে। আচ্ছা, এখন এই যে ডিভের মধ্যে ইউজ করলাম ক্লাস। আচ্ছা, আমি যদি চাই যে সাপোজ হেডিংয়ের মধ্যে ক্লাস ইউজ করি, এটা কি পসিবল না শুধু ডিভের মধ্যে করা হ্যাঁ সম্ভব? পসিবল, জি স্যার পসিবল। ওকে। আচ্ছা, তাহলে আইডি ক্লাস এটা মোটামুটি ক্লিয়ার আছে সবার। কিন্তু কোনো কোড কিন্তু আমি দেখতে পাইনি যে কেউ যে কোনো কোড করছে এগুলো দিয়ে। যেমন আমার কাছে বেশ ভালো লাগছে, আর রেদওয়ান একটা ক্যালেন্ডার তৈরি করছে, এরকম কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। আমি যদিও আজকে তোমার কিছু টাস্ক দিয়ে দিব, কারণ তোমার প্র্যাকটিস খুবই কম করতেছো। স্যার, হ্যাঁ বলো। ওই ক্যালেন্ডারটাতে আমি ডিভ ক্লাস আইডি ব্যবহার করছিলাম। ও ডি প্লাস কোডটাও শেয়ার করতে, তাহলে বেশ সবার ভালো লাগতো। না, এটা বেশ রেজাল্টটা ভালো লাগছে দেখতে, বেশ ভালো লাগছে বিষয়টা। জি স্যার, কোডটা শেয়ার করলে ভালো হতো। হ্যাঁ, কোডটা শেয়ার করবো রিদওয়ান। আর আমি আজকে এই এখন আমরা যে কয়দিন আসি, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমরা এই কয়দিন কিছু টাস্ক অ্যাসাইন করব। আর তোমাদের মনে আসে হবে হয়তো আমাদের জার্নির মধ্যে আমি বলছিলাম যে এইচটিএমএল সিএসএস টুকটাক দেখাবো, এর সাথে সাথে জাভা স্ক্রিপ্ট একটা আইডিয়া দিয়ে দিব, জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে, আমরা আর কয়েকটা ক্লাস পরে জাভা স্ক্রিপ্ট শুরু করব, কারণ জাভা স্ক্রিপ্ট আসলে নর্মালি কাজ করতে পারে না, এর সাথে এইচটিএমএল সিএসএস এর সাথে মানে কমিউনিকেশন করে সে কাজ করতে পারে। জাভা স্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ। তার স্কোপটা যদি বলি আমি এরকম, মনে করো ফর এক্সাম্পল এটা আমার ওয়েব পেজের কোড জন্য তুমি কোড করছো, এইচটিএমএল দিয়ে স্ট্রাকচার বানালে, সিএসএস দিয়ে তুমি বানালে হলে এটাকে একটু পলিশ করলে। আর যদি এখানে কোনো প্রোগ্রামিং ইউজ করতে চাও, প্রোগ্রামিং মানে কোনো লজিক অ্যাপ্লাই করে কাজ করবা, ওই টাইমে তোমাকে ইউজ করতে হলো জাভা স্ক্রিপ্ট। আমি এই কথাটা ক্লিয়ার করতে পারলাম, জাভা স্ক্রিপ্ট কোথায় ইউজ করতে হবে? স্যার, আচ্ছা, একটা স্যার, রিয়েল, হ্যাঁ একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখাই বলি, তাহলে বুঝতে আরও সহজ হবে। ফর এক্সাম্পল স্যার আমি ধর, আপনার স্ক্রিন শেয়ার নেই। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করতেছি এখনই। স্ক্রিনটা দেখা যায়? না স্যার। লোড হয়নি এখনো মনে হয়। জি স্যার, এবার দেখা এবার যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে। দেখা যাচ্ছে। ইয়েস স্যার। এই যে এইখানে যে তুমি কোডগুলো দেখতে পাচ্ছ, এই যে ফ্রন্ট এন্ডের যে কাজগুলো, ফ্রন্ট এন্ড তো বুঝো এখন তোমরা, যে তুমি দেখার জন্য যে পোর্শন দেখতে পাচ্ছ আর কি, যেখানে তোমার ইন্টারাকশন করার জায়গাটা একটু কম,
ব্যাক এন্ড হলে ইন্টারেকশন করার জায়গাটা বেশি থাকতো। তার মানে একটা ওয়েবসাইট কাজ করে হলো ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুটা মিলায়। যদি আমি এভাবে তোমাকে দেখাই, একটা ব্ল্যাকবোর্ডটা নিয়ে নেই। মনে করো একটা ওয়েবসাইট, ফর এক্সাম্পল এর নামটা মনে করো xyz.com। আমি আজকে ডোমেন হোস্টিং সম্পর্কে ডিটেলস কিছু আইডিয়া দিব, যে এগুলো তুমি কীভাবে স্টোর করবে, ইচ অ্যান্ড এভরিথিং। xyz.com, হ্যাঁ, মনে করো এটা তোমার ওয়েবসাইট। তুমি যখন এই ওয়েবসাইটে লিখে ইন্টারপ্রেস করবা, তখন সে করবে কি আসলে, সে সার্ভার থেকে এখান থেকে রিকোয়েস্ট যাবে। রিকোয়েস্টের কথা মনে আছে? রিকোয়েস্ট আমি কিছু শিখছিলাম আমরা, রিকোয়েস্ট, রেসপন্স। হ্যাঁ স্যার। আচ্ছা, জি স্যার। এটা কোথায় ইউজ হয়, রিকোয়েস্ট, রেসপন্স এগুলো? একটা এক্সাম্পল দিকে বলতে পারবা? কোন একটা এক্সাম্পল বলতে পারবা? আচ্ছা, বিষয়টা হলো এটা ওয়েবের মেইনলি কাজ, রিকোয়েস্ট রেসপন্স করা। আর আমরা যখন রিকোয়েস্ট রেসপন্স দিয়ে কাজ করলাম, এটা পাইথন দিয়ে করেছিলাম, তাই তো? তার ইয়েস মানে স্যার। তুমি যখন এই ডোমেনে হিট করো একটা রিকোয়েস্ট সার্ভারের কাছে, এটা মনে করো xyz.com এর ওয়েবসাইটের কোড এখানে করে রাখা আছে, একটা রিকোয়েস্ট গেল, দেন এখান থেকে একটা রেসপন্স চলে যাবে তোমার ব্রাউজারের কাছে। রেসপন্স, একটা রিকোয়েস্ট ছিল, এটা রেসপন্স ব্যাক চলে আসলো। তো তার কারণে তুমি ওয়েবসাইটে দেখতে পাও। তো দেখতে পাওয়ার জন্য সামনে ডিজাইনটা যে তৈরি হয়, সেখানে তুমি ইউজ করো হলো HTML ইউজ করো, আর এর সাথে ইউজ করো হলো CSS, নর্মাল স্ট্রাকচার তৈরি করার জন্য। বাট তোমার যদি এর সাথে আরও ডাইনামিক্যালি কোনো কিছু করতে হয়, যে তুমি প্রোগ্রামিং কোনো কিছু অ্যাড করবা, সেখানে তুমি জাভাস্ক্রিপ্ট ইউজ করবা। এটা ফ্রন্ট এন্ডের কথা বললাম। ব্যাক এন্ডেও জাভাস্ক্রিপ্ট ইউজ করা যায়, কিন্তু ওর কিছু অ্যাপ্রোচ আছে, সেটা অ্যাপ্লাই করে তারপরে কাজ করতে হয়। আজকে ডোমেইন হোস্টিং নিয়ে মানে মেনলি আমরা সব কিছু ক্লিয়ার করব, তারপরে আমরা আবার আমাদের কোডের মধ্যে ব্যাক করে চলে আসবো। এটা একটু আইডিয়া পেলাম যে রিকোয়েস্ট সেন্ড হলো আমার ডিভাইস থেকে, ব্রাউজার থেকে, দেন সার্ভার থেকে রেসপন্স আসলো। রেসপন্সে আমি যে HTML CSS এর কোড সে আমাকে সেন্ড করে দিল, সেটা আমার ব্রাউজার পড়ে ওয়েবসাইটটা কেমন সেটা আমাকে দেখালো। এখন বিষয়টা হলো এই যে সার্ভারে আমরা রাখবো জিনিসটা, এইটা কীভাবে ম্যানেজ হয়, ইচ অ্যান্ড এভরিথিং। এই যে ডোমেইন একটা আছে, এইগুলোকে কীভাবে ডিল করা হয়, কারো কোনো আইডিয়া আছে এগুলো সম্পর্কে? কারো কোনো আইডিয়া আছে? না স্যার। ওকে, আচ্ছা, ডোমেইন আর হোস্টিং। ডোমেইন বলতে এই যে নাম যেটা আছে না, এই যে xyz.com তুমি যেটা দেখতে পাচ্ছ, এটা হলো ডোমেইনটা, হ্যাঁ। আর হোস্টিংটা হলো, হোস্টিংটা হলো এই ফাইলটা তুমি যেখানে সেভ করে রাখবা, সেটা হলো হোস্টিং। এখন ধরো তোমার যদি কখনো টার্গেট থাকে যে তুমি কোনো একটা ওয়েবসাইট এখানে দেখাবা, তুমি এটা করতে করলে, এটা তো তোমার ডিভাইসে আছে, এটাকে আমরা বলি লোকাল ডিভাইস বলে থাকি। তোমার ডিভাইসটাকে আমরা বলে থাকি লোকাল ডিভাইস। একটু খাতা একটু লিখে রাখতে পারো, লোকাল, এটাকে লোকাল বলা হয়। আচ্ছা, তাহলে আমরা যেখানে কোডটা করে রাখবো সেটা কি লোকাল ডিভাইস, তাই তো? লোকাল ডিভাইস। আর যখন তুমি কোড করো তখন এটাকে বলা হয় লোকাল হোস্ট। তুমি খেয়াল করবা, যদি আমি এখন আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। ফার্স্টে বললাম ডোমেইনের সম্পর্কে আইডিয়া দিলাম, ডোমেইন, এরপরে বললাম হলো হোস্টিং, তাই তো? দেখা যাচ্ছে ডোমেইন হোস্টিং, জি স্যার। এই দুইটা কম্বাইন করেই এটা এটা ওয়েবসাইট তুমি চালাতে পারবে। এখন বিষয়টা হলো, তাহলে আমার যে ডোমেইনটা কেন কেনা লাগবে? ডোমেইনটা যদি এক্সাম্পল বলি, মনে করো mahmud.com ফর এক্সাম্পল, এটা মনে করো আমার ডোমেইন পারচেস করা। আর এটা কোনো একটা হোস্টিং সার্ভারের কাছে আমার একটা স্টোরেজ নেওয়া, এটা জাস্ট একটা নাম, ডোমেইনটা জাস্ট নাম আর কিছু না। আর হোস্টিংটা হলো একটা জায়গা, স্পেস তোমাকে দিবে, ঠিক আছে? এখন যদি আমি একটা এক্সাম্পল তোমাকে দেখাই, এই যে দেখা যাচ্ছে সার্চ করলাম ডোমেইন হোস্টিং লিখে, তো সে যদি আমার কান্ট্রি বাংলাদেশ সে জানে আগে থেকে আইপি থেকে, তো সেখান থেকে কয়েকটা ওয়েবসাইট সাজেস্ট করলাম, আমি একটা ওয়েবসাইটকে পিক করলাম ডোমেইন হোস্টিংয়ের জন্য, ওয়েব হোস্ট বিডি। এরকম অনেক ওয়েবসাইট, বাংলাদেশি প্লাস ফরেন অনেক ওয়েবসাইট আছে যারা ডোমেইন আর হোস্টিং সেল করে থাকে। আর এমন না যে তুমি একবার পারচেস করে ফেললে এটা সারা জীবন তোমার হয়ে যাবে, এরকমটা কখনো হয় না।
সিস্টেমটা হলো এরকম যে তুমি ধরো mahmud.com-টাকে পারচেস করলে 1 বছরের জন্য, 1 বছর তোমাকে একটা চার্জ দেওয়া লাগবে, ঠিক আছে? 1 বছর পার হয়ে যাওয়ার পর তোমাকে একটা টাইম দিবে, সার্টেন পিরিয়ড অফ টাইম দিবে, তার মধ্যে তোমাকে বলবে এটাকে আপডেট করে নিতে, মানে আবার পেমেন্ট করতে বলবে। যদি তুমি পেমেন্ট না করো তাহলে তোমার এটা এক্সপায়ার হয়ে যাবে, তখন ওই নামটা যে কেউ আবার পারচেস করতে পারবে। আমি কথাটা ক্লিয়ার করতে পারলাম? এটা হলো ডোমেইন নাম। এখন এটা .com হতে পারে, .xyz হতে পারে, .net, .org, .biz, এরকম অনেক আছে, অনেক। সাধারণত কমার্শিয়াল ডোমেনটা হলো যে .com, এটা তো .org হলো অর্গানাইজেশন সাধারণত ইউজ করে থাকে। তুমি অনেক সময় খেয়াল করবা লেখা থেকে .com, .bd, এরকম দেখছো কেউ? .com, .bd লেখা থাকে, এটা হলো কান্ট্রি স্পেসিফিক। .com দিয়ে এটা হলো কান্ট্রি স্পেসিফিক, এটা বাংলাদেশের জন্য। ইউএসএ হলে ইউএস লেখা থাকবে, তোমার ইন্ডিয়া হলে আইন লেখা থাকবে, ইউকে হলে ইউকে লেখা থাকবে, এরকম। অস্ট্রেলিয়া হয়ে EU লেখা থাকবে। এটা হলো কান্ট্রি স্পেসিফিক। তার মানে এটা তোমার কিনতে পেমেন্ট করতে হবে। এই 1199 টাকা মানে এখন পারচেস করছে 1199, প্রত্যেক বছর বছর তোমাকে এটা পে করতেই থাকতে হবে যদি তোমাকে ওয়েবসাইটটা চালু রাখতে হয়। তুমি পৃথিবী যে ওয়েবসাইটে দেখো না কেন, প্রত্যেকটার জন্য সেম রুল। এটা দিয়ে তুমি নামটাকে কিনলে, জাস্ট নামটা। এখন ফ্যাক্ট হলো যে নামটা কিনলাম আমি এই টাকা দিয়ে, এই যে হোস্টিংয়ে তাহলে কাজটা কি? হোস্টিংটা একটা স্পেস মতো। যেমন ধরো তুমি যখন কোডটা করো, তোমার ফাইলটা কোথায় থাকে? তোমার পিসিতে না, এখানে না? তুমি যে পিসিতে বা ফোনে যেখানে কোড করো, ওটা ওখানে সেভ হয়ে থাকে, তাই না? কিন্তু তোমার পিসি কি সবসময় অন রাখা পসিবল, যে সারাদিনে 24 ঘন্টা সব সময় অন থাকবে? এটা কি পসিবল? হ্যালো? না স্যার। না, সবসময় তো পসিবল না যে আমার পিসিটা সব সময় অন থাকবে, এটা তো ঝামেলা, তাই না? যে আমি শুধুমাত্র এই ওয়েবসাইট দেখানোর জন্য সবসময় এটাকে অন রাখবো। তো এমন কিছু ওয়েব সার্ভার পাওয়া যাবে, বা ওটা সহজ কথা বলতে ওটা এক ধরনের কম্পিউটার যে সবসময় অন হয়ে থাকবে, ওরা ওরকম মেকানিজম দিয়ে এটাকে তৈরি করে রাখছে। তো আমি যদি ফাইলটাকে যদি ওইখানে রেখে দিই, আর যদি ওইটার অ্যাড্রেস যদি আমি জানতে পারি যে এই ফাইলটা আমার কোথায় রাখা আছে, এই ফাইলটা, তাহলে যখন আমি ওই ঠিকানাটা লিখবো তখন কি এই ফাইল দেখতে পাবো, তাই না? কথাটা কি বুঝতে পারছি? তোমার পিসিতে যেমন ফাইলটা রাখা আছে, এরকম বাইরের একটা পিসিতে ফাইলটা রাখা থাকবে যেটা সব সময় অন থাকবে। তোমার যখন লাগবে তখন সে তোমাকে ফাইলটা সার্ভিস দিয়ে দেবে। এটাই হলো হোস্টিং। তাহলে হোস্টিং যদি এটা হয়, আমি তাহলে কেন নামটা কেন কিনলাম? এটা একটা ফ্যাক্ট না? তো সাধারণত হোস্টিং যে তোমাকে একটা লিঙ্ক দিয়ে দিবে, ফর এক্সাম্পল মনে করো এখানে সাপোজ তুমি একটা হোস্টিংয়ের জায়গা কিনলে, আমরা এটা আরও ডিটেলসে যাবো। সেখানে ধরো তোমার HTML আর CSS ফাইল রাখলে, HTML-টাও রাখলে, CSS ফাইলটাও রাখলে, তোমার ওয়েবসাইটে কোড করা ফাইলটা রাখা আছে। মনে করো এটা mahmud.com, তো mahmud.com ক্লিক করলে সে এখানে চলে আসার কথা। এখন সরাসরি এখানে কেন আসতে পারি না, ডোমেইনের মাধ্যমে কেন আসতে হবে? তার কারণটা হলো তুমি যে স্পেসটা পাবা, এরা তোমাকে কোনো এরকম ফিক্সড নাম দিবে না, ওরা একটা IP অ্যাড্রেস দিবে। IP অ্যাড্রেস এমন হতে পারে, আমি একটা প্রাইভেট IP দেখাচ্ছি, IP প্রাইভেট হয়, পাবলিক হয়, এটা পাবলিক, এটা IP হবে ধরো 196.0. ফর এক্সাম্পল 1, এটা আমরা যে প্রাইভেটভাবে ইউজ করি না, আমাদের রাউটারের মধ্যে এরকম হয় 0.1 অথবা 1.1, বা এরকম আরও অনেকগুলো সিরিয়াল এরকম থাকবে। 1.1 একরকম থাকে, 2 ধরো 100 ফর এক্সাম্পল, এটা মনে করো একটা IP। মনে করো যদি এটা হওয়ার কথা হলো পাবলিক, এটা আমরা প্রাইভেটলি দেখাচ্ছি। তো এই হোস্টিং যে জায়গাটার নাম, মনে করো এটার নাম হলো WHost মনে করো ফর এক্সাম্পল। ও তোমাকে এরকম একটা অ্যাড্রেস দিবে যে দেখো তোমার এই ঠিকানাতে ফাইলগুলো রাখা আছে। এখন এরকম কত ঠিকানা তুমি মনে রাখতে পারবা বলো তো? কত ঠিকানা তুমি মনে রাখতে পারবা? 100-200 ঠিকানা মনে রাখতে পারবা যেরকম IP দিয়ে দিয়ে? না স্যার। এটা ডিফিকাল্ট না? এর চেয়ে যদি নাম হয় জিনিসটা আরও সহজ হয় না? যেমন mahmud.com, facebook.com, কিন্তু facebook.com আর জি স্যার। mahmud.com এগুলোর পিছনে কিন্তু কাজ করে অন্য জিনিস। কী জিনিস কাজ করে আমি তোমাকে একটু দেখাই। আচ্ছা পাওয়ার, আচ্ছা এখানে অন করলাম আমি ধরে লিখলাম পিং www.google.com, এই ইন্টারপ্রেস করলাম, একটু খেয়াল করবা।
শেষ হয়ে গেল, দেখা যাচ্ছে লেখাগুলো। আমি পিং দিয়ে জাস্ট গুগলের ওয়েবসাইটে টার্মিনাল দিয়ে আমি এই কমান্ড প্রম্পট দিয়ে একটু অ্যাক্সেস করে ট্রাই করলাম যে আমার প্যাকেট ঠিক আছে কিনা, আমি যেখানে নেট কানেকশনটা আছে কিনা আমি দেখতে চাই। আমি এই কমান্ড দিয়ে দেখতে পারলাম, আমার ব্রাউজারে কোথাও যাওয়া লাগলো না। আর ব্রাউজারে যদি তুমি ওপেন করবা google.com লিখবা, লিখে ইন্টারপ্রেস করবা, এবার ফুল পেজ লোড হয়ে আসবে। এখানে ওই কাহিনী নাই, জাস্ট সেটা রিকোয়েস্ট পাঠাবে, রেসপন্স পেলে ব্যাস আমাকে জানাই দিল কী অবস্থা। একটু খেয়াল করে দেখো, এই জায়গাটা দেখা যায়, কী লেখা এখানে 142 না, www.goal.com। না, এই যে এই অংশটা, এই দুটা অংশ সেম জিনিস না, 142.250.205.228, এটা হলো এই google.com যে যে পেজটা আছে, এটা যেখানে হোস্ট করে রাখা, সে হোস্টিংয়ের আইপি অ্যাড্রেস, তার সাথে এটাকে লিঙ্ক আপ করা। তার মানে একটা নামের সাথে, ফর এক্সাম্পল নামের সাথে আইপির কি এটা মিল করানো থাকবে না? যে আমি নামে টাইপ করলাম www.google.com, নামে ক্লিক করলাম হলো google.com, কিন্তু সে আমাকে এই যে আইপিতে কনভার্ট করে দিল। কথা বুঝতে পারলাম? আমরা এটা টাইপ করবো, বাট সে চিনবে কাকে? এই আইপিটাকে চিনবে, কারণ হোস্টিংওয়ালা যারা আছে তারা আমাকে আইপি দিবে, কখনো এই ডোমেইনটা দিবে না। আমরা কি একটু আইডিয়া পাচ্ছি ডোমেইন হোস্টিং বিষয়ে? তুমি পৃথিবীর যত ওয়েবসাইট দেখো সব জায়গায় কিন্তু সেম রুলের মধ্যে কোনো পার্থক্য নাই। এগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করতে পারো চাইলে। যদি কখনো তোমার ইচ্ছা হয় যে আমি ছোটো একটা পেজ বানালাম, আমি এটা আমার একটা ওয়েবসাইট বানিয়ে রেখে দিব, তখন তোমার ডোমেইন পারচেস করতে হবে, হোস্টিং সাইট পারচেস করতে হবে, দেন এখানে রাখতে হবে। কোনো প্রশ্ন আছে ডোমেইন হোস্টিং নিয়ে? না স্যার। ওকে, তাহলে সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। দেখো এই যে আইপিটা আছে, আমি যদি এখন পিং দিয়ে দিলাম facebook.com, www.facebook.com, ইন্টারপ্রেস করলাম, দেখছো এই আইপিটা কি সেম আগেরটার মতো? না, কিন্তু এই 31.13.64.35 এটা হলো আইপি অ্যাড্রেসটা, এটা হলো ফেসবুকটা যেখানে রাখা আছে, এর ফাইলটা রাখা আছে, সেটা আইপি অ্যাড্রেস হলো এটা। এরকম আরও বেশ কিছু মেকানিজম আছে। তার মানে ডোমেইনের সাথে কাকে লিঙ্ক করানো? হোস্টিংটা একটা লিঙ্ক করানো থাকে। এবার আসো আমরা একটু দেখি ওয়েবসাইট থেকে। তার ডোমেইন কিনলাম ফর এক্সাম্পল এখানে আসো, আমরা কিছু দেখি বোঝার ট্রাই করি, বেসিক যেগুলো না জানলে না, এতটুকু। কী লেখা আছে এখানে? প্ল্যান 1 লেখা না? মনে করো আমরা এখান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করা ট্রাই করি। এখন কে কোনটা কিনবে এটা একটা ফ্যাক্ট, যে কার আসলে কোনটা কেনা উচিত হোস্টিং সার্ভিসগুলোর মধ্যে। এখন দেখো, হোস্টিং মানে কি? সে একটা জায়গা দিচ্ছে না আমাকে, ডোমেইনতে একটা নাম দিচ্ছে, হোস্টিং একটা জায়গা দিচ্ছে আমাকে। এবং জায়গার হিসাব আমরা কী দিয়ে করি? হয় মেগাবাইট না গিগাবাইট এরকম হিসাব করি না, যে কতটুকু স্টোরেজ আমাকে দিচ্ছে। তো এই স্টোরেজটা হিসাব হলো, এটা যেমন 2 GB এসএসডি স্টোরেজ, আগে হার্ড ডিস্ক দিত, এখন হলো এসএসডিটা বেশ ট্রান্সফার স্পিড বেশ ভালো। তার মানে তোমাকে 1500 টাকায় দিবে হলো 1 বছরের জন্য 2 GB জায়গা দিবে, এর মধ্যে তুমি যা মনে তাই রাখতে পারবা। আচ্ছা, দিল। এবার বললো 100 GB ডেটা ট্রান্সফার মান্থলি। জিনিসটা একটু কনফিউজিং না? ওপরে বললো 2 GB এসএসডি দিচ্ছে, এখন বলছে 100 GB ডাটা ট্রান্সফার মান্থলি দিচ্ছে, তার মানেটা কি আসলে? সহজ একটু বোঝাই তোমাদেরকে। মনে করো এই যে 2 GB, মনে করো এটা আমাদের পারচেস করা, এই প্যাকেজটা আমরা পারচেস করছি, তো জায়গা পেলাম কতটুকু হোস্টিংয়ের মধ্যে? 2 GB। ফর এক্সাম্পল 2 GB জায়গার মধ্যে মনে করো তুমি দখল করে রাখছো হলো 1 GB, একটা কন্টেন্ট তুমি তৈরি করে রাখছো, মনে করো সেটা 1 GB সাইজের। তার মানে আমার ব্রাউজার থেকে এটা মনে করো অ্যাড্রেসের মধ্যে যদি আমি এই ওয়েবসাইটের নাম লিখি, তা সে চলে যায় সরাসরি এর কাছে রিকোয়েস্ট করে, এবং সে রেসপন্স আকারে আমাকে ট্রান্সফার করে কতটুকু? 1 GB একটা ফাইল, মনে করো 1 GB।
এরকম ট্রান্সফার করতে 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 যখন এটা 1 GB করতে করতে, কারণ ফাইল তো একটাই, তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষ অ্যাক্সেস করবে, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ওপেন করবে, যখনই ওপেন করুক না কেন সে তোমাকে 1 GB ট্রান্সফার করে দিচ্ছে। বা ফাইল যদি ছোটোখাটো হয় আরও কম হতে পারে, অসুবিধা কিছু না, সাধারণত 1 GB একবারে ট্রান্সফার করে না, বোঝানোর জন্য বলছি তোমাদেরকে। এখন ট্রান্সফার যখন 100 GB লিমিট ক্রস করে ফেলবে তখন তোমার সাইটে তুমি ঢুকতে পারবে না। তুমি কখনো খেয়াল করছো কি না যে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে, ধরো আমরা কোনো একটা সাইটে রেজাল্ট দেখতেছি, সবাই যখন রেজাল্ট দেখে একসাথে তখন দেখছো ওই সাইটে ঢোকা যায় না, বা তোমার হলো সাইট দেখা যায় সাইট রিচ করা যাচ্ছে না। সাইট রিচ করা যাচ্ছে না এর মানেটা হলো ওর যে মান্থলি যে কোটা ছিল, যে কোটা কত জিবি ট্রান্সফার করে সেটা শেষ হয়ে গেছে, অথবা সাইটটা আপ নাই, মানে লাইভে নাই তখন আর। আচ্ছা, এটা আবার তো স্পিডের কথা শেষ হয়ে বললাম যাওয়ার পর আবার কিনতে হয়? না, তখন হয় ওদেরকে ইয়ে করতে হবে যে তোমার যদি প্রয়োজন হয় আসলে তখন পে করতে হবে, যে এখন 100 GB ট্রান্সফার হয়ে গেছে, আমার ভিউয়ার অনেক বেশি, তাহলে আমার লিমিটটা বাড়াই দাও, পে করতে হবে। আর তুমি যদি পে না করো তোমাকে ওই যে মাসের যে সাইকেলটা, মনে করছে আজকে 19 তারিখ, আজকে তুমি পারচেস করছো, সামনে মাসে 18 তারিখে যে শেষ হবে, 19 তারিখে যে আবার 100 GB তোমাকে অ্যালোকেট করে দেবে। এই হলো সিস্টেম। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এটা এবার স্পিডে কথা বলছি, এগুলো আমার শোনা সমস্যা নাই। এখন আরেকটু আইডিয়া নেই, সেটা হলো তুমি এখানে কয়টা ওয়েবসাইট হোস্ট করতে পারবা? একসাথে 2টা ওয়েবসাইট হোস্ট করতে পারবা, এর বেশি পারবা না। তাই পাশেরগুলো কম্পারেটিভ কী হচ্ছে 3টা, 4টা, 5টা। বেশি টাকা দিবা, বেশি জায়গা দিবে, বেশি তোমাকে ব্যান্ডউইথ দিয়ে দেবে, এটাকে ব্যান্ডউইথ বলা হয়। আর বেশি ওয়েবসাইট তোমাকে এখানে ইয়ে করতে দিবে, পাবলিশ করতে দিবে। আচ্ছা, এটা সি প্যানেল, যেখানে থ্রু তুমি হলো ফাইল ম্যানেজার যা আছে অ্যাক্সেস করতে পারবা। এর ব্যাক এন্ডে যে জায়গাটা আছে ফ্রি এসএসএল জিনিসটা একটু আইডিয়া নিয়ে রাখো। এসএসএল একটা ওয়েবসাইটে আছে কি না তুমি বুঝতে পারবা কীভাবে? এটা বুঝতে পারবা এই যে এখানে একটা একটা সাইন দেখা যাচ্ছে, যেখানে মাউস রাখলাম, ক্লিক করলে দেখা যাচ্ছে কানেকশন ইজ সিকিউর লেখা, দেখা যায় কানেকশন ইজ সিকিউর, দেখা নিরাপদ আসলে। যখন তুমি এই ওয়েবসাইট এখানে ক্লিক করবা, ক্লিক করে তুমি একদম লাস্টে চলে আসো, এটা কি লেখা দেখো তো, এইচটিটিপি এস লেখা না? একটা হয় হলো এইচটিটিপি হয়, এইচটিটিপি, আর একটা হলো এইচটিটিপি এস হয়। তো এইচটিটিপি এস হলো সিকিউর। এই সিকিউর করার জন্য তোমার সাইটে এসএসএলটা ইনস্টল থাকতে হয়। এসএসএলটার ফুল ফর্ম হলো সিকিউর সকেট লেয়ার। তো এই সব জায়গায় আসলে মিনিং নিয়ে মানুষ এরকম কাজ করে না, মানুষ এটাকে এসএসএল বলে সাধারণত চেনে। তো এসএসএল থাকলে এইচটিটিপি এস হবে, সিকিউর হবে, নিরাপদ হবে। এখানে ট্রান্সফার করলে হ্যাক হওয়ার সম্বন্ধে একটু কম থাকবে, আর এটা থেকে হ্যাক হওয়ার সম্বন্ধে বেশি থাকবে, যেটা এসএসএল থাকবে না। বুঝতে পারলাম এসএসএল? কারণ যখন তুমি ওয়েব নিয়ে কাজ করবে এগুলো তোমার জানা থাকা দরকার। এরপরে কি বললো দেখো, ফ্রি ডেইলি আর উইকলি ব্যাকআপ। এটা তো সহজে আমরা বুঝি যে অটোমেটিক ওদের সার্ভার, এমন তুমি যে ফাইলগুলো রাখছো, এমন তো হতে পারে কোড চেঞ্জ করতে যাবে, কোনো একটা ঝামেলা হলো, তোমার ফাইলগুলো ডিলিট হয়ে গেল, তো ওরা ডেইলি অথবা উইকলি ব্যাকআপ রাখার সিস্টেম রাখছে, যে তোমার ফাইলটাকে ব্যাকআপ রেখে দিবে, যদি ইনকেস তুমি ফাইল হারাই ফেলো ওই ব্যাকআপ থেকে রিস্টোর করে নিতে পারবা ফাইলটা। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এইটি শুনে যাও তো, এদিকে শুনে যাও, শুনে যাও। বান্দা ভিডিও করে দেখবেন। আচ্ছা, বাপরে পড়ছে বাবা। আচ্ছা, তাহলে এগুলো ক্লিয়ার হলাম। এখন বলছে আনলিমিটেড সাব ডোমেইন। তো ডোমেইন তো বুঝলাম তাই না? এখন বিষয়টা সাব ডোমেইনটা আসলে কী জিনিস? ডোমেইন তোমাকে বললো আনলিমিটেড সাব ডোমেইন দিবে। মনে করো ফর এক্সাম্পল তোমার ওয়েবসাইটটা হলো mahmud.com। এখন ধরো আমি এখানে সামনে আর কিছু অ্যাড করতে চাই, সাপোজ ধরো payment.mahmud.com, এটা একটা সাবডোমেইন। ইথিক্যাল হ্যাকার .mahmud.com, এই যে সামনে যেটা আমরা অ্যাড করলাম না, এটাকে বলা হয় সাবডোমেইন। এই ডোমেইনটার আন্ডারে
আমি আরও যা কিছু অ্যাড করছি সেগুলো সব সাবডোমেন বলা হয়। তুমি এখন ডিফারেন্ট ডিফারেন্ট পেজ দিয়ে কাজ করতে পারবা। আমরা কি বুঝতে পারলাম সাবডোমেইনটা কি জিনিস? ডোমেইন, এটা আমাদের মেইন ডোমেইন, আর তার আন্ডারে যেগুলো থাকতেছে এসব সাবডোমেইন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসো, এবার বললো আনলিমিটেড ইমেইল অ্যাকাউন্ট। এটা একটু বুঝে নিই। ইমেইল তো আমরা জিমেইল টিমেইল এটা বুঝি, তাই না? ইমেইল বলতে আমাদের ব্রেনের মধ্যে ফার্স্টে হিট করে সেটা হলো জিমেইল। তো জিমেইল সহজ কথা বলতে কি, ইমেইলের একটা সার্ভিস দিচ্ছে গুগল, তাকে বলে তোমার জিমেইল। এরকম ইয়াহু মেইল আছে, হট মেইল আছে, তোমার মাইক্রোসফট, এরকম আরও অনেক কোম্পানি সার্ভিস দিয়ে থাকে। মেইন জিনিসটা হলো ইমেইল, আর যে কোম্পানি সার্ভিস দিয়ে ও যে নামটা দিচ্ছে সেই নামটা দিয়ে আমরা সাধারণত ইউজ করে থাকি। আর তোমাকে আনলিমিটেড ইমেল দেওয়ার মানে কি? ফর এক্সাম্পল, মনে করো তুমি একটা ইমেল বানাতে চাচ্ছ এরকম যে মি বা আচ্ছা contact@mahmud.com, এরকম মেল অ্যাড্রেস তুমি বানাতে পারবা নিজের মতো, যেইটা মন চায় সেইটা। এখানে এটুকু থাকবে, আর সামনে তুমি এরকম যা মন চাইছে তাই দিয়ে রাখতে পারো। ধরো দিলাম হলো testing@mahmud.com, তাই হবে। টেস্টিং তুমি জাস্ট লিখে রাখো হলো me.mahmud লিখতে পারো, I@mahmud, তাই হবে। আর এটা টোটাল তোমার উপর ডিপেন্ড করবে। তাহলে এরকম তুমি অনেক মেল বানাতে পারবে আনলিমিটেড। এটা বুঝতে পারলাম। হ্যাঁ বা না কিছু তো বলো। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসো, এ হচ্ছে আনলিমিটেড ডেটাবেস। তার মানে তুমি যে মানে একটা তোমার ফাইলগুলো তুমি রাখতেছো সেটা একটা জিনিস, আর তুমি তথ্যগুলো সেভ করবে এটা ডেটাবেসে সেভ করতে হয়। ডেটাবেসে একটু আইডিয়া নিয়ে রাখো, অ্যাডভান্স লেভেলের মধ্যে প্রয়োজন হবে ইনশাআল্লাহ। এটা প্যাটার্নটা হলো এরকম, ধরো তুমি কোনো একটা তথ্য স্টোর করতে চাও, স্টোর করবা। আমরা স্কুল কলেজে সাধারণত যখন ইনফরমেশন একটা তালিকা দেওয়া হয় এরকম দেখি না আমরা, যেরকম অনেকগুলো তোমার লাইন করা থাকে, এখানটাতে সিরিয়াল থাকে, তাই না? সিরিয়াল দিয়ে থাকে, সিরিয়াল নাম্বার 1, 2, 3, এখানে লেখা থাকবে নেম, নেমের মধ্যে যা নাম থাকে তাই লিখি, আর মোবাইল নাম্বার এই নাম্বারে লিখি। তো ধর তুমি এরকম সিস্টেমটিকে যদি একটা সাজিয়ে রাখো ডেটাবেসের মধ্যে, তাহলে তুমি ডেটাবেসকে বলে তোমার প্রয়োজন মতো কাঙ্ক্ষিত ডেটাগুলো সার্চ করে নিয়ে আসতে পারবা। HTML CSS করে এক ধরনের কাজ, আর ডেটাবেস তোমাকে ইনফরমেশনগুলো স্টোর করতে, সিস্টেমটিকে স্টোর করতে এবং ওখান থেকে তথ্যগুলো নিয়ে আসতে। মানে মেইন কাজ করতে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এই 4টা কাজ করতে হেল্প করে। ক্রিয়েট মানে তুমি হলো তথ্যখানে অ্যাড করে রাখলে, রিড মানে তথ্যখান থেকে পড়ে নিয়ে আসলে, আপডেট মানে তো আগে তথ্য যাচ্ছে সেটা চেঞ্জ করে দিলে, আর ডিতে ডিলিট করে দিলে। এই কাজটা ডেটাবেস করে। তাহলে তোমাকে কি বললো এখানে, যে আনলিমিটেড তোমাকে ডেটাবেস দিবে। আমরা কি বুঝতে পারলাম যে কোন কোন ফিচার কেন? ইয়েস স্যার। যদি ইয়েস স্যার হয় আমাকে এখানে একটু বোঝাও এটা। কি একজন একটু বলো। স্যার হোস্টিং এর জন্য আমার যেটা প্রয়োজন স্যার, আমার যে ডাটা ট্রান্সফারের জন্য যেটা প্রয়োজন, আমি সেই অনুযায়ী নিজের 100 GB, 150 GB, 200 GB, 250 GB এভাবে ঠিক করে নেবো। ঠিক করার পর মানে সেই অনুযায়ী টাকা পে করে আমি যে ওয়েবসাইটটা চালাতে চাচ্ছি সেই ওয়েবসাইটটা ছাড়া আমি চালাতে পারবো। আর এটার জন্য আমাকে মান্থলি ওই ওই ডাটাবেস মানে টাকা দিতে হবে। মান্থলি ছাড়া তো হয় না, বিষয়টা হলো ইয়ারলি মানুষ পারচেস করে থাকে, ইয়ারলি মানুষ পারচেস করে থাকে আসলে। আচ্ছা, আর কি একটু বলবো আমাকে। আর কি একটু বলবা। হ্যালো।
রেদওয়ান, হ্যালো, রেদওয়ান বলবা? হ্যালো। না স্যার। আচ্ছা, না স্যার। ওকে, শিমন আরেকবার একটু রিপিট করে দাও টোটালটা। স্যার আমাদের যে ডাটাবেস দরকার আমাদের মানে ওয়েবসাইটের জন্য, সে ওয়েবসাইটের জন্য নিজের মতো মানে ডাটা ট্রান্সফারের মান্থলি ঠিক করতে পারবো, যেমন কি আমার 100 প্রয়োজন, 150 প্রয়োজন, নাকি অন্য কিছু প্রয়োজন, সেটা আমি ইয়ারলি অথবা মান্থলি ওদেরকে পে করতে পারবো। আর পে করার মাধ্যমে তারা আমাকে ওয়েব হোস্টিং এর অ্যাক্সেস দেবে। আর সেই অ্যাক্সেসটা আমার পেমেন্টের উপর নির্ভর করবে যে আমার অ্যাক্সেসটা কত হাই লেভেলের হবে বা কতটুকু প্রিমিয়াম হবে। আমি যদি লট আমি তাহলে 2টা ওয়েবসাইট চালাতে পারবো, যদি তার চেয়ে উপরে তাহলে 3টা, তাহলে 4 চেয়ে উপরে তাহলে 4টা, তাহলে 4 চেয়ে উপরে 5টা, এর চেয়ে অনেক হায়ার হয়তো বা মানে প্রিমিয়াম আছে, যেটা মানে এখানে দেখাচ্ছেন না। আর স্যার এখানে আহ, আমাদের যত বেশি আমার পেমেন্ট হবে তত স্যার আমাদের মানে বেশি হাই লেভেলের প্রিমিয়াম মানে ওয়েব হোস্টিং এর অ্যাক্সেস পাবো। ওকে, আচ্ছা। শর্টে বলতে গেলে আমি আমি যে ফাইলগুলো রাখবো, আমার কতটুকু জায়গা লাগবে, আমার ব্যান্ডউইথ কতটুকু লাগবে, এগুলোর উপর ডিপেন্ড করে আমি কতগুলো ওয়েবসাইট হোস্ট করব, এটার উপর ডিপেন্ড করে আমাকে আসলে হোস্টিংটা নিতে হবে। এবং হোস্টিংটা আসলে ভ্যারি করে তোমার কোম্পানি টু কোম্পানি। প্রাইস এক এক জায়গায় একরকম হতে পারে, অসুবিধা কিছুই না। অনেক সময় সাধারণত ফার্স্ট ইয়ারের জন্য অনেক অফার থাকে। আর যদি ওয়ার্ল্ডের কয়েকটা তোমার খুবই পপুলার ডোমেন হোস্টিং পারচেস করা ওয়েবসাইটের কথা বলি, আছে হলো গো ড্যাডি এটা নাম, আর একটা নেম চিপ, এটা ওয়ার্ল্ডে খুব ফেমাস। এটা ডোমেন হোস্টিং সার্ভিসের ক্ষেত্রে খুবই ফেমাস। এদের ক্ষেত্রে অনেক সময় অনেক রকম অফার থাকে। তাহলে আমার ডোমেন হোস্টিং সম্পর্কে কোথা থেকে পারচেস করতে হবে, আর তোমার সাব ডোমেন কী, এখানকার ইমেলগুলো কী, এগুলো সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে গেলাম, তাই তো? এখন আমাদের কোনো ইস্যু নাই, আমরা মোটামুটি আইডিয়া পেয়ে যাচ্ছি। এবার আমরা আইডিয়া নিব যে এটা তো দেখলাম সব পেইড, তাহলে কি ফ্রিতে কি কোথাও রাখা যাবে না? এই প্রশ্ন কার মনের মধ্যে আসছে যে স্যার আমি আমি যখন শেখা শুরু করলাম, আমি যখন রাখতে চাই, তাতে একটা প্রবলেম, দেখে সব কিছু আমার পে করে রাখতে হয়, তার বিপদ, এই ছোটোখাটো জিনিস আমি রাখবো, তাই না? জি স্যার। এটা ঝামেলার। তো এটা সলিউশনও আছে, আমরা গিট হাবের থ্রুতে এটা রাখতে পারি। যদি আমি তোমাকে ওয়েবসাইটে দেখাই একটু, এই যে জাস্ট সার্চ করো গিট হাব, এরকম আরও বেশ কিছু সার্ভিস আছে যেখানে আমরা ফ্রিতে রাখতে পারি। তো প্রোগ্রামাররা সাধারণত যে গিট হাবটা বেশি ইউজ করে থাকে, গিট হাব, গিট ল্যাব, বিগ বাকেট, এরকম অনেক আরও বেশ কিছু অপশন আছে, যেটা যেটা কাজটা হলো তুমি ওইখানে কোড রাখতে পারবা এবং রিয়েল টাইম কোলাবোরেশন করতে পারবা যে কারোর সাথে। মনে করো সেম কোডের মধ্যে তোমরা একসাথে কয়েকজন যদি কাজ করতে হবে, সেটা কাজ করতে পারবা একই টাইমে, একই কোডের মধ্যে অনেক পার্সন কাজ করতে পারবা। তাহলে এটা গিটহাবের বিষয়ে আমরা আইডিয়া দিলাম। এখানে জাস্ট তুমি ফাইল আপলোড করার বেশ কিছু টেকনিক আছে, যেহেতু এখন বিগিনার একদমই। নর্মালি যেমন গুগল ড্রাইভে ফাইল আপলোড করছে কেউ, গুগল ড্রাইভের মধ্যে কখনো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা কি গুগল ড্রাইভ ইউজ করিনি কেউ? গুগল ড্রাইভ, তাহলে এগুলো তোমার জানা স্যার দরকার। ডোমেনের বাংলা কি? হ্যাঁ, হ্যাঁ, ডোমেইনের, ডোমেইনের কী বললে আমি বুঝতে পারিনি আসলে কথাটা। ওই বাংলা আছে, বাংলা। কথাটা বুঝতে পারি। ডোমেনের বাংলা অর্থ। ও আচ্ছা, এগুলো তো বাংলা ইউজ করে না। আমরা সারা জীবনে এই টাইপের, মানে তুমি আইটি সেক্টরে আসলে দেখবে অনেক কিছু তোমার বাংলা মিনিংও হবে না। ডোমেন ডোমেন হিসেবে এটা জানা হয়। যেমন ধর গিটহাবের কোনো বাংলা মিনিং কখনো হিসাব করবে না। গিটহাবে এরকম থাকবে আসলে। আমার স্যার ডোমেন একটা নাম। হ্যাঁ, এটা তুমি নামই মনে করতে পারো।
সাধারণত এগুলো বাংলা কখনো আমরা ইউজ করি না বলতে গেলে। আমার আমার তো মনে পড়ে না এই এতদিনের ক্যারিয়ারে 6 সাল থেকে মোটামুটি আমি এগুলোর সাথে কানেক্টেড কম বেশি। প্রয়োজন হয় না। তুমি দেখবে আইটি সেক্টর আসলে অনেক কিছু তোমার আসলে বাংলা মানে এটার অর্থটা কী, এটা বলতে কী বোঝে, এটা ফুল ফর্মটা কী, এভাবে ইউজ করে না মানুষ। না, সিএসএস দ্যাটস ফাইন, এতটুকু। আর সিএসএর ফুল ফর্ম কী, সিএসএর ফুল ফর্ম ক্যাসকেডিং, স্টাইল শিট, এসএসএল, আচ্ছা এসএসএল ফাইন, এসএসএল ফুল ফর্ম কী, এগুলো আসলে খুব মানে প্রয়োজন হয় না বলতে গেলেই চলে। ঠিক আছে, এখন আসলে আমি গিটহাবটা যদি তোমাকে দেখাই, এই যে গিটহাবের সাইটটা এরকম দেখতে, ওদের পেইড ফিচারও আছে। তুমি এখানে সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে ফেলবো তোমাদের জিমেইল দিয়ে। তারপরে তোমাদের একটু সেলফ স্টাডি থাকবে, একটা টাস্ক দেওয়া থাকবে, আমি যে তোমার টাস্ক অ্যাসাইন করবো, তুমি একটু নিজে এক্সপ্লোর করবা। এক্সপ্লোর করে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, খুলে তোমার তৈরি করা যে HTML CSS ফাইল আছে না, HTML এর ফাইলটা, ওইটাকে এখানে আপলোড করে ওই লিঙ্কটা আমাদের গ্রুপে শেয়ার করবা। আমাদের বিষয়টা ক্লিয়ার করতে পারছি? এবং খেয়াল করবো যখন তুমি ইউজার নেমটা দিবা, ইউজার নেম একটু মিনিংফুল দিও, হ্যাঁ। আর ইউজার নেমে কখনো কোনো স্পেস হয় না। যদি সাইন আপে যদি ক্লিক করি, একটা ফর্ম চলে আসবে। তা তোমাদের হোম টাস্ক কী হবে? আগে আমরা যা যা শিখছি, আমি একটা ছোটো একটা টাস্ক দিব, ওই টাস্কটা তুমি কমপ্লিট করবা, করে গিটহাবে অ্যাকাউন্ট খুলবা। অ্যাকাউন্ট খুলে গিটহাবে কীভাবে ফাইল একটা রাখতে হয়, ঠিক আছে, এটা একটু সার্চ করে দেখবা। দেখে ওখানে ফাইলটা কোন আপলোড করে কাজটা কমপ্লিট করব? আমি ওটা তোমাকে দিয়ে দিব যে কোন টাস্কটা কমপ্লিট করতে হবে। আমরা যে টপিকগুলো শিখছি ওটার উপর ছোটো একটা কাজ দিব আমি, ওটা কমপ্লিট করে গিটহাবে অ্যাকাউন্ট খুলে গিটহাবের লিঙ্কটা গ্রুপে শেয়ার করবা, কোনো স্ক্রিনশট না, কোনো কিছু না। তারপর আমি নেক্সট দিন তোমাকে দেখাবো যে কীভাবে এটা একটা ওয়েবসাইটের মধ্যে কাজ করবে। আমাদের প্রোডাক্টটা আপলোড করবো কি করে? ওইটাই তোমার সেলফ স্টাডি, ইউটিউবে সার্চ করবা বা গুগলে সার্চ করে দেখবা যে গিটহাবে অ্যাকাউন্ট খুলে কীভাবে, অ্যাকাউন্ট খুলে ফেললে তারপরে গিটহাবে কীভাবে কোনো একটা ফাইল আপলোড করতে পারে, একটা HTML স্যার ফাইল। অ্যাকাউন্ট না স্যার, আমাদের প্রোডাক্টটা আপলোড করবো কি করে? জাস্ট ফাইল, তুমি যদি গুগল ড্রাইভের আইডি যদি তোমার থাকে, যে গুগল ড্রাইভে যেমন ধরো ফাইল অ্যাড করা যায়, আপলোড করা যায়, এখানে ফাইল আপলোড করার অপশন আছে। অ্যাকাউন্ট খোলার পর তুমি অপশনগুলো পাবা। এটি একটু স্টাডি করতে বললাম তোমাদেরকে। স্যার, হ্যাঁ বলো। হ্যালো। যারা তো তৈরি করার পর হচ্ছে মানুষ মানুষ ইউজ করার পর ওরা কি টাকা পায় না? রিদওয়ান, ভয়েস একটু কেটে গেলো, একটু আবার বলবা। স্যার শোন, হ্যাঁ। স্যার যারা প্রোগ্রামার হুম হুম তারা তো অনেক অ্যাপস ওয়েবসাইট তৈরি করে, হুম হুম। তো তৈরি করার পর মানুষ ইউজ করলে ওরা কি টাকা পায় না? আচ্ছা, এগুলোর বেশ কয়েকটা ওয়ে আছে, হ্যাঁ। যেমন সফটওয়্যারের মধ্যে কিছু ফ্রি সফটওয়্যার হয়, কিছু পেইড সফটওয়্যার হয়, ঠিক আছে। এখন পেইড সফটওয়্যার হলে ওই কোম্পানির কাছে কিনে ব্যবহার করতে হয়। আবার এর মধ্যে কিছু ওয়ে আছে, যেমন ফার্স্টে তোমাকে হলো ফ্রি ইউজ করে দিবে, যেমন ধরো গুগল ক্রোম, সেটা তোমার কাছে টাকা নেয় না, এটা ফ্রি সফটওয়্যার টোটালি। গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা যেগুলো আছে এগুলো ফ্রি সফটওয়্যার। এই VS কোড এটা একটা ফ্রি সফটওয়্যার, এই নোটপ্যাড প্লাস এটা একটা ফ্রি সফটওয়্যার। বাট এই যে এখানে আমি যে ড্র করি যে সফটওয়্যারটা দিয়ে, এটা একটা পেইড সফটওয়্যার, তো আমার সাথে পারচেস করি না। বাট প্রোগ্রামারদের কাছে মেইনলি তারা আর্ন করে কয়েকটা ওয়ে। ধরো ফ্রি যদি কাজ করে, ফ্রি যে আমি টোটালি সফটওয়্যার বানালাম, ফ্রিলি সবার কাছে ছেড়ে দিলাম, তো সেক্ষেত্রে প্রোগ্রামার অনেক ডোনেশন পায়, এটা একটা। কোনো কোনো জায়গায় অ্যাড দিয়ে আর্ন করে, এটা একটা। তারপরে তোমার ধরো এটা একটা ওয়ে গেল। আর যারা পেইডে ইউজ করে, তো ধরো তুমি একটা সার্ভিস দিচ্ছ, যে কোনো সাবস্ক্রিপশন বেসিসে হোক বা ওয়ান টাইম পেমেন্ট হোক, তো পেমেন্ট নিয়ে নিয়ে প্রোগ্রামার আর্ন করে এটা। আর যারা সফটওয়্যার কোম্পানি যারা জব করে, তাদের কাজগুলো হয় এরকম যে বাইরের কোনো ক্লায়েন্টের, বেশিরভাগ ক্ষেত্রে বাইরের ক্লায়েন্ট, বাংলাদেশের ক্লায়েন্টের একটু কম কাজ করে, বাইরের ক্লায়েন্ট থেকে তোমার ওই কাজটা নিয়ে আসে, যাদের কোনো একটা সফটওয়্যার বানানো লাগবে, ওইখান থেকে কাজটা বাংলাদেশের যারা সফটওয়্যার কোম্পানি আছে তাদের কাছে ওই কাজটা নিয়ে বাংলাদেশের ডেভেলপারদেরকে তৈরি করালো, তাদের কাছে সেল করে দিল, মানে তার কাছে দিয়ে দিল, তারা পে করে ফেললো। কেন বাইরে থেকে কাজ এখানে দিচ্ছে, কারণটা হলো মেইন রিজনটা এই ডলারের রেট।
কারণ ওইখানে এই সফটওয়্যারটা বানাতে গিয়ে তাদের খরচ পড়বে অনেক বেশি। যে টাকা এখানে ইনভেস্ট করছে তার চেয়ে 5 গুণ বেশি বা আরও বেশি টাকা তাকে গুনতে হবে ওই দেশে যদি কাউকে কোনো ডেভেলপারকে দিয়ে বানায়। কারণ কস্ট অফ লিভিং মানে ওখানে থাকার যে খরচ সব কিছু এটা তো অনেক হাই, আর সফটওয়্যার ডেভেলপার যারা তাকে অনেক পে করতে হয়। তো সাধারণত অনেক কোম্পানি চেষ্টা করে যে বাইরে থেকে এরকম যদি করিয়ে নিতে পারে তার খরচটা অনেক কমে যায়। তো এটা একটা প্রোগ্রামার এটা আর্ন হতে পারে। আমি ক্লিয়ার করতে পারছি রিদওয়ান? জি স্যার। তুমি দেখবা যে যখন তুমি প্লে স্টোরে যাও অনেক ফ্রি অ্যাপ যেগুলো থাকে অনেক বিজ্ঞাপন দেখা যায় না, বিজ্ঞাপন আসতে থাকে। এটা একটা তাদের একটা ইনকামের একটা সোর্স থাকে যে গুগলের থ্রুতে গুগলের সাথে সিস্টেমেটিক ওয়েতে ওই অ্যাপের মধ্যে মানে বিজ্ঞাপন দেখার সিস্টেম করা থাকে। যত বেশি বিজ্ঞাপনগুলো ভিউ হবে বা ইয়ে হবে তো তার কারণে ওই যে ডেভেলপার যিনি আছেন ওর অ্যাকাউন্টে টাকাগুলো জমা হবে। আবার কোনো কোনো ডেভেলপাররা এমনও করে রাখে যে ঠিক আছে আমরা এই বিরক্তিকর অ্যাড দেখাতে যাচ্ছি না, আমরা 2টা ভার্সন দিয়ে রাখলাম। একটা হলো যদি একটা ফ্রি ভার্সন, যে টাকা ছাড়া আমার অ্যাপটা ইউজ করবে সে বিজ্ঞাপন দেখবে, তাকে বিজ্ঞাপন আসবে। আর যে পেমেন্ট করে দেখবে তার কোনো বিজ্ঞাপন আসবে না। আবার এমনও হতে পারে যে ফ্রির মধ্যে সাপোজ তুমি একটা সফটওয়্যার ডেভেলপ করলে এর মধ্যে ফাংশন আছে সাপোজ 15টা ফাংশন। তো 15টা ফাংশনের মধ্যে তুমি করে রাখে 5টা ফাংশন যিনি ফ্রি ইউজার উনি ইউজ করতে পারবেন, আর যিনি পেইড ইউজার হবেন উনি 15টা ফাংশন ইউজ করতে পারবেন সব ফিচারগুলো। তো এটা ওয়েতেও বিজনেস হয়। আর ওয়ান টাইম পেমেন্ট, একবারে পেমেন্ট করে দেয়, সেটাও বিজনেস হয়। মানে বিভিন্ন রকম মডেল আছে আসলে এগুলোর। শিমন, শাফি, মাহাদি, রিদওয়ান, ক্লিয়ার বিষয়গুলো? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা। এসএসএল কোথায় দেখা যায়? এসএসএল কি ছিল? এসএসএল এস এস এল এটা কি দেখছিলাম আমরা? এই দেখো এখানে ক্লিক করলে সে দেখা দেবে যে সিকিউর। আমি যদি এই ওয়েবসাইটে যদি শুরুতে চলে আসি তাহলে এখানে থাকবে HTTPS। যদি কখনো কোনো ওয়েবসাইট দেখো যে HTTP লেখা আছে এরকম, তো আসলে ওখানে কোনো ইনফরমেশনগুলো সেভ করা বা ওখানে কোনো ইনফরমেশন পাস করা এটা হ্যাকারদের কাছে মানে হ্যাকারদের ট্র্যাপে পড়ার একটা খুব স্কোপ থাকে আসলে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম বিষয়গুলো? আচ্ছা, এবার আমাকে একটু বর্ডার মার্জিন আর প্যাডিং সময় একটা আইডিয়া দাও কেউ। বর্ডার কি, মার্জিন কি, প্যাডিং কি? হ্যালো, একটু আমাকে বলবা কি বর্ডার মার্জিন প্যাডিং কি, এটা কীভাবে কাজ করে? স্যার বর্ডার হলো একটা লাইন যেটা একটা ঘর তৈরি করে এরকম। আর মার্জিন হলো সেটা কতটুকু দূরত্বে থাকবে। তাহলে প্যাডিং কি? হুম, মাহাদি, বর্ডার মার্জিন প্যাডিং? স্যার ভিতরের কতটুকু বড় হবে ছোট হবে এরকম। শাফি, শিমন, কারো কোনো রেসপন্স নাই। স্যার প্যাডিংটা এরকম যে ভিতরে ছোট বা বড় এরকম। আচ্ছা, আমি একটা দেখাই দিই আরেকবার। ধরো এটা মনে করো একটা কন্টেন্ট, তোমার একটা ইমেজ বা কিছু মনে করতে পারো। এটা একটা বক্স ড্র করলাম আর এই একটা বক্স ড্র করলাম। এখন বুঝতে পারো অনেক সহজ হবে। আমি বোর্ডটাকে ব্ল্যাক করে ফেলি। এটা তোমার কন্টেন্ট, এটা হ্যাঁ, এই ফার্স্ট বর্ডারে যেটা আছে। এর বাইরে বর্ডার, বর্ডার হলো আমাদের এইটা, এই কন্টেন্টের বর্ডার। এই বর্ডার থেকে নিয়ে
আমাদের এই যে মাঝখানে যে গ্যাপটা না, এই মাঝখানে গ্যাপ, এটাকে বলা হলো মার্জিন। আর এই বর্ডারটা থেকে নিয়ে এই মাঝখানে যে গ্যাপটা আছে এটাকে বলা হলো প্যাডিং। আর এই দাগটা সে নিজেই হলো বর্ডার। মনে পড়ছে? জি স্যার। আচ্ছা, তোমাদের হোম টাস্ক দিই, বুঝতে পারছি প্র্যাকটিসের কী অবস্থা আসলে। আচ্ছা, আমি এটা ড্র করি, তুমি এটা এটা ইয়ে করবা সবাই তোমাদের ইমেজ সহকারে। ছোট্ট করে একটা বায়োডাটা টাইপের বলো বা সিভি টাইপের তুমি তৈরি করবা। আমি জাস্ট একটু প্যাটার্নটা দেখাই কেমন হবে। এটা মনে করো ফর এক্সাম্পল আমাদের ফুল পেজ, ঠিক আছে? এই পেজটার মধ্যে এই অংশটা লেখা থাকবে তোমার নাম, এই অংশে থাকবে তোমার একটা ছবি। আচ্ছা, আমরা কি টেবিল কার দেখছিলাম? ছবি? তোমার ছবি থাকবে, তোমার ছবি, বা যে কোনো একটা তুমি কার্টারের ছবি ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বা তোমার ফেভারিট কোনো ছবি এখানে তুমি অ্যাড করতে পারো। এখানে তোমার নাম থাকবে, এখানে একটা ছবি অ্যাড করা থাকবে, ঠিক আছে? ছবিটার সাইড, সরি ছবিটার সাইডে না, কিছু কন্টেন্ট তোমার সম্পর্কে কন্টেন্টটা সেপারেট থাকবে এইভাবে। আমরা কি টেবিল দেখছি এখনো? টেবিল, জি স্যার। টেবিল হেডার, টেবিল রো, এগুলো কি দেখছি আমরা? জি স্যার। জি স্যার। তাহলে আমরা টেবিল দিয়ে এখানে আমরা কন্টেন্টগুলো দেওয়া শুরু করব, ঠিক আছে? এই টেবিলটার মধ্যে আমি যদি আরেকটা জিনিস দেখাই, সেটা হলো, এইভাবে দাগ থাকবে? হ্যাঁ টেবিলের মধ্যে দাগ থাকবে। আর উপরেটা দাগ মানে জাস্ট প্লেস হোল্ডার, উপরেরগুলো, ঠিক আছে? এখানে একটা ইয়ে থাকবে ইনফরমেশন। আর তোমরা অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট দেখছো না? জি স্যার। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ফাইন। জি স্যার। এইটাকে একটা সেপারেশন দিবা। এইখানে সেপারেশন দেওয়ার কাজটা হবে এরকম, এখানে থাকবে তোমার নাম, লিখে দিই, নাম থাকবে, এখানে থাকবে একটা পিকচার থাকবে, এখানে থাকবে ফর এক্সাম্পল তোমার কোনো একটা পছন্দের কোনো একটা সাইটের লিঙ্ক থাকবে, লিঙ্ক এটার মধ্যে। এখানে তোমার ফেভারিটের একটা লিস্ট থাকবে, তোমার কি কি করতে পছন্দ হয়, এটা থাকবে অর্ডার্ড লিস্ট। আর পাস টাইমে তুমি কী করো, পাস টাইম মানে ফ্রি টাইমটাতে তুমি কী করো, এটা থাকবে একটা আনঅর্ডার্ড লিস্ট, ঠিক আছে? এটা কি করতে হবে? এটা বানাতে হবে একটা লিস্ট। তো তোমার ফ্রি টাইমে তোমার কী 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 করতে ভালো লাগে তার একটা একটা লিস্ট হবে, এটা হবে আনঅর্ডার লিস্ট হবে। কমপক্ষে প্রত্যেকটাতে 3টা করে এলিমেন্ট থাকতে হবে, মিনিমাম 3টা, মিনিমাম 3টা, এখানে মিনিমাম 3টা। বুঝতে পারলাম? এখানে একটা লিঙ্ক থাকবে, আর এখানে তোমার সঙ্গে শর্ট একটা ইন্ট্রো থাকবে, প্যারাগ্রাফ আকারে, শর্ট ইন্ট্রো, ঠিক আছে? এটা আমরা অ্যাড করলাম। আর এই টেবিলটার বর্ডার টর্ডার তো তোমাদের কালার করতে পারো, বর্ডার দিবা যেভাবে অ্যাড করবা। এখানে পিকচারটাকে অবশ্যই প্যাডিং ইউজ করবা, হ্যাঁ? প্যাডিং দিয়ে তুমি কী অ্যাডজাস্ট করবে এটা তোমার উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট ওপেন করে দিলাম তোমার জন্য, প্যাডিংটা মাস্ট। এখানে এটা লিঙ্ক হতে হবে, ক্লিক যেন করা যায়। বুঝতে পারছি বিষয়গুলো? জি স্যার। ওকে। স্যার কিসের লিঙ্ক? তুমি ধরো তোমার যে কোনো ওয়েবসাইটে ধরো google.com, এটা এই লিঙ্ক দিতে পারো, এখানে ক্লিক করলে google.com সে চলে যাবে। এখানে তুমি একটা পিকচার দিবা, তোমার ফেভারিট কোনো পিকচার। যে লিংক দেবো সেই লিংকের একটা পিকচার দিয়ে দেবো?
দিতে পারো, যে কোনো ছবি তুমি ইউজ করতে পারো। মানে এখানে একটা ছবি থাকতে হবে, এটা হলো আমাদের ফ্যাক্ট, এখানে একটা ছবি থাকতে হবে, এটা হলো ফ্যাক্ট। এই টোটালটা একটা ডিজাইন তুমি বানাবা। আমি জিনিসটা ক্লিয়ার করতে পারলাম কী কী করতে হবে? এটার একটা স্ক্রিনশট দিয়ে দেন। আচ্ছা, আমি স্ক্রিনশটটা দিয়ে দিব। আচ্ছা, কী করতে হবে বুঝছো? ফার্স্টে তোমার নাম থাকবে, এটাকে সেন্টার করা, হ্যাঁ, এই পাশে না। এখানে ছবি থাকবে, সেখানে অবশ্যই প্যাডিং ইউজ করো। ছবির সাথে কীভাবে প্যাডিং ইউজ করতে হয় তোমাদের দেখানো হয়েছে এর আগে। স্যার এগুলো সব কিছুর বর্ডার ইউজ করব, যে নেম পিকচার না এগুলো? না, নেমে বর্ডার ইউজ না করলে কোনো সমস্যা নেই। পিকচারটা জাস্ট তোমার দেখানো যায়, এখানে ছবি থাকবে, পিকচারে কোনো বর্ডার না ইউজ করলে কোনো সমস্যা নাই। বর্ডার তুমি যদি দেখাতে চাও, বর্ডার দিয়ে প্যাডিংটাকে বোঝাতে চাও, সেটা তুমি করতে পারো চাইলে, ওটা ভালো লাগবে দেখতে, প্যাডিংটা বোঝা যাবে ভালো যদি বর্ডারটার সাথে দিতে পারো। আর এখানে কোনো বর্ডার দেওয়া লাগবে না এই নিচের পিকচারটার মধ্যে। এটা একটা অর্ডার লিস্ট হবে, মিনিমাম 3টে আইটেম থাকবে। এটা একটা আনঅর্ডার লিস্ট হবে। এটা তোর ফেভারিট কাজ কী কী, আর ফ্রি টাইমে তুমি কী কী করো, জাস্ট বুলেট পয়েন্ট টাইপের। আর এখানে একটা লিঙ্ক থাকবে, আর এখানে শর্ট একটা ইন্ট্রো, এটা প্যারাগ্রাফ মতো তোমার ইনফরমেশন থাকবে। এই টোটাল এমন একটা ভিউ আমি দেখতে চাই। ভিউটা কোথায় রাখবা, কোথায় দেখবো? হ্যাঁ, গিট হাবে, গিট হাবের মধ্যে দেখতে চাই। তার মানে গিট হাবে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে গিট হাবে একটা ফাইল অ্যাড করতে হয়, এটা তুমি শিখবা সেলফ লার্নিং হিসাবে। শিখে এই যে কোডটা করছো এটা ওখানে আপলোড করে লিঙ্কটা শেয়ার করে দেবো গ্রুপের মধ্যে তোমার গিট হাবের প্রোফাইলের। ওইখানে ইউজার নেম যা দিবা, খেয়াল করো আবার, ইউজার নেম যা দিবা সেটাই কিন্তু লিঙ্কের মধ্যে দেখা যাবে। তুমি হলো মানে ABCDEFG লিখে দেখো, ওটা ABCDEFG দেখা যাবে। যদি তোমার নাম সিমন লেখো, সিমন দেখা যাবে, এরকম টাইপের। সিমন 1 2 3 লেখো, সিমন 1 2 3 দেখা যাবে। বলতে পারলাম? এই জন্য ইউজার নেম যখন দিবা এটা একটু খেয়াল করবা। ক্লিয়ার? আমরা কি প্রজেক্টটা ক্লিয়ার হলাম কি করা লাগবে? সিমন একটু এক্সপ্লেন করবা কি করতে হবে আসলে? সিমন, মাহাদি? স্যার আমি বলবো। হ্যাঁ বলো। ফার্স্টে একটা আমাদের নিজের নিজের নাম থাকবে, তারপর একটা আহ, ছবি থাকবে আমাদের, তারপর একটা শর্ট প্যারাগ্রাফ, তার সাইটে একটা লিংক থাকবে যে কোনো ওয়েবসাইটের। তারপরে নিচে দুইটা বক্স থাকবে, সেখানে একটা অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট। হুম, তার সাইডে একটা পিকচার থাকবে। ওকে গ্রেট। আর এর সাথে তুমি যে চাইলে আমাদের যেই বডিটা আছে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি তোমার মতো চেঞ্জ করতে পারো, এটা তোমার উপর, দেখা যাচ্ছে কে কত সুন্দর করতে পারে আর কি। কালারটার কম্বিনেশন, লেখার কালার চেঞ্জ, বা এটা তোমার উপর ডিপেন্ড করবে, তুমি যেমন মতো সেমন করতে পারো, সমস্যা নাই, দেখতে একটু সুন্দর লাগে আর কি। তারপরে ফুল লেখাটার যা যা আছে সবগুলোর ব্যাকগ্রাউন্ডে কী হবে, টেবিলটার এই যে তোমার ইয়ে আছে না, এই যে টেবিলটার বর্ডারটা আছে, বর্ডারটা দেখতে কেমন হবে না হবে। বর্ডারটা সিম্পল রাখতে পারো, 1 পিক্সেল সলিড রাখলে কোনো সমস্যা নাই। কিন্তু এই যে এখানে যে প্যাটার্নটা দেখলাম, এটা কিন্তু 2টা ঘর নিয়ে থাকবে, এটি একটু স্টাডি করে নিবা কীভাবে 2টা ঘরে আমি আনতে পারি। এটা ট্রিক একটা পার্ট, হ্যাঁ, শিখে নিবা। আর কার কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে? না স্যার। ওকে, ডোমেন হচ্ছে ক্লিয়ার, গিটহাবের আইডিয়া পেয়ে গেছো। তাহলে আমি দেখতে চাই যে তোমরা নেক্সট ক্লাসের আগে সবাই সবার প্রজেক্টের লিঙ্কগুলো শেয়ার করে ফেলবো গ্রুপের মধ্যে। ওকে, আর কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে? আর কোনো ক্লু দরকার? আমি গিটহাব সাইটের লিঙ্কটা দিয়ে দিব এবং এই ইমেজটাও তোমাদের গ্রুপে শেয়ার করে দিব, সমস্যা নেই। আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। স্যার, হ্যাঁ বলো। পোল কিভাবে তৈরি করে? কোনটা? পোল? পোল বলতে? স্যার আপনি যে অপশন দেন না যে। ও আচ্ছা আচ্ছা, তুমি আমাকে হোয়াটসঅ্যাপের কথা বলছো?
জি স্যার। হোয়াটসঅ্যাপে দেখো যে অ্যাটাচমেন্ট, ওখানে ক্লিক করলে তোমাকে দেখাবে নিচে দিকে পোলের অপশন থাকবে। আর কার কোনো কিছু জানার আছে? শাফি আছে, ভয়েসে আমি পেলাম না, আর মাহাদির ভয়েসে খুব কম পাচ্ছি। ঠিক আছে সবাই, তাহলে ভালো থেকো। আর আমি প্রজেক্টের লিঙ্ক সব সব সেন্ড করে দিব। প্রজেক্ট কমপ্লিট করে গ্রুপে সেন্ড করে, আর যদি কোনো প্রবলেম ফেস করো কেউ গ্রুপে মেসেজ থ্রো করবা, যে পারবা অ্যান্সার করে দিবা, সমস্যা নাই। আর যদি কেউ না পারো আমি অ্যান্সার করবো ইনশাল্লাহ। সবাই তাহলে ভালো থেকো, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।